এখানে এই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকার জন্য। আমরা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আমরা মুক্ত বুদ্ধির চর্চা করতে চাই, যেখানে আমরা আমাদের নিজেদের মতামত প্রকাশ করতে চাই। হতে পারে আপনার মতামত আমার কাছে পছন্দ হচ্ছে না, হতে পারে আমার মতামত আপনার কাছে পছন্দ হচ্ছে না, হতে পারে আপনি আমাকে শিবির ট্যাগ দিয়ে দিচ্ছেন, হতে পারে আমি আপনাকে অন্য কোনো একটা ট্যাগ, নাস্তিক ট্যাগ দিয়ে দিচ্ছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই চাই আমাদের নিজেদের মতামতটা প্রকাশ করতে, আমাদের নিজেদের যে বক্তব্য, নিজেদের অধিকারের জন্য আমাদের যে চাওয়া বা আমরা যে বিষয়গুলো চাই, যেগুলো আমাদের দরকার, যেগুলো না পেলে আমাদের চলছে না, সেই জিনিসগুলো আমরা তুলে ধরতে চাই। এখন সেগুলোকে আমরা তুলে ধরতে পারছি কিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে আমরা দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে দাবি করে থাকি, সেই বিশ্ববিদ্যালয়কে আমরা সেগুলো আমাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে পারছি কিনা। বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে বেশ কিছু প্রকল্প হয়ে গেছে। বর্তমানে মল চত্বরের একটা প্রকল্প চলছে। এখন মল চত্বরের যে প্রকল্পটা চলছে খুবই সাধারণ একটা উদাহরণ। এটা মল চত্বরের যে প্রকল্পটা চলছে, এই প্রকল্প নিয়ে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খুশি কিনা বা তারা কি এই প্রকল্পটা চায় কিনা? আপনি যদি আপনার আশেপাশের বেশিরভাগ শিক্ষার্থীর সাথে কথা বলে দেখেন, বেশিরভাগই দেখবেন যে প্রকল্পটা চায় না, কিন্তু তবুও এই প্রকল্পটা হচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা, সবচেয়ে বড় একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দাবিদার কারা? সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষার্থীদের যদি মতামতের কোনো গুরুত্ব না থাকে, সেটা কিসের বিশ্ববিদ্যালয়? সেটা কিসের আপনার বুদ্ধির চর্চার ধারক বাহক বা যত বড় বড় কথা আমরা বলি, কিসের? যদি আপনি নিজের মতামত প্রকাশ করতে না পারেন, যদি আপনার নিজের কি চাওয়া আপনি সেটা বলতে না পারেন একজন শিক্ষার্থী হিসেবে, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে, তাহলে কিসের বিশ্ববিদ্যালয় এটা? কিন্তু আপনার মৌচত্বরে যে প্রজেক্ট হচ্ছে, আপনি কি সেটার জন্য আপনার কোনো মতামত দিতে পেরেছেন? আপনি কি সেটা চান? সেই মতামত কি আপনার কাছ থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। আমরা খুবই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এখানে গুটি কয়েক মানুষজন দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের যে দাবি সেটি গুটি কয়েক মানুষের দাবি নয়, সেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রাণের দাবি। বিশ্ববিদ্যালয়ে এসে যে ধরনের স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আসি, আসার পরে যেভাবে আমাদের স্বপ্নভঙ্গ হয়, যেভাবে আমাদের বেসিক অধিকারগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যেভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মের জাতাকলে আমাদের ছাত্র জীবন পার করি, সেই সকল সমস্যার মোটামুটি 80% সমস্যা প্রবলেম সলভ হয়ে যাবে যদি নিয়মিত ছাত্র সংসদ ইলেকশনগুলো বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। 2019 সালে 28 বছর পর যে ডাকসু ইলেকশনটি হয়েছিল, আপনারা সকলেই জানেন সেই ইলেকশনে প্রচন্ড কারচুপি, প্রচন্ড অনিয়ম এবং প্রচন্ড ভোট জালিয়াতির প্রমাণ আছে। তাদের সেই 1 বছরের দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের পরিবর্তন এসেছে, সেই 1 বছরের মধ্যে সেটি এই গোটা 28 থেকে 30 বছর কখনোই দেখা যায়নি। বন্ধুগণ, আগে সকল পলিটিক্যাল নেতারা যখন ছাত্র জীবনে পলিটিক্স করেছেন, তারা কোন থেকে নেতা হয়ে গিয়েছেন? ডাকসু, চাকসু বা জাকসু থেকে। এবং এই ছাত্র সংসদ যখন থাকবে, তখন আপনার একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম, তখন একটি অ্যাকোমোডেটেড প্ল্যাটফর্ম থাকবে, যেখানে এসে আপনি পলিটিক্সটা করতে পারবেন। আর তা না হলে এই দলে দলে রেষারেষি, এই ছাত্রলীগ বনাম ছাত্র ইউনিয়ন মারামারি, এই ছাত্র মৈত্রী বনাম ছাত্র দল মারামারি, এগুলোই দেখতে হবে যদি আপনার পলিটিক্যাল অ্যাকোমোডেশনের জায়গা না থাকে। ডাকসু না থাকার জন্য যেটা হচ্ছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠন একচেটিয়াভাবে ক্যাম্পাসে আধিপত্য চালাতে পারছে। হল বলেন, ডিপার্টমেন্ট বলেন, সব জায়গায় তারা কমিটি দিয়ে বা বিভিন্ন জায়গায় তাদের ইচ্ছা মতো তাদের আধিপত্য খাটিয়ে ক্যাম্পাসের মানুষকে যতটা সম্ভব অরাজনৈতিক করে তুলছে। কারণ কি? কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই আমরা জানি যে এই অপ্রেসিভ, এই শোষক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার মতো আমাদের যথেষ্ট কাউন্টার শক্তি নাই। এই কাউন্টার শক্তি গঠিত হচ্ছে না কেন? এবং কাউন্টার শক্তিটা গঠিত হতে পারত অনেকাংশে যদি আমাদের ডাকসু সচল থাকতো। এটা হলো প্রথম আলাপ। কিন্তু ডাকসু যদি সচল হয় তাহলে কি দাঁড়াইতে পারে, সেটা আমরা 2019 সালে ডাকসু নির্বাচনে দেখেছি যে প্রচুর কারচুপির মাধ্যমে যে ডাকসু গঠিত হয়েছে বা ডাকসু কমিটি গঠিত হয়েছে, তার মধ্যে সেটা দিয়ে আসলে ডাকসুর যে লক্ষ্যটা ছিল, সে লক্ষ্যটা কোনোভাবেই পূরণ হয় নাই, বরং ক্যাম্পাসে রাজনৈতিক একটা শূন্যতা আরো বেশিভাবে প্রকট হয়েছে। তো এই সময়ে আমি নিজের মতো করে যা বলতে চাই তা হচ্ছে যে ডাকসুর দরকার। ডাকসুর জন্য আমাদের সবাইকে একসাথে মাঠে নামতে হবে, কিন্তু একই সাথে
2019-এর ডাকসু নির্বাচন থেকে আমরা যা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা অর্জন করে আমাদের ডাকসু সংস্কারের পথেও এগিয়ে যেতে হবে। উদ্বেগের একটা বিষয় যে আমরা গণতন্ত্রের কথা বলতেছি, গণতন্ত্র বলতে আমরা বুঝেই যাচ্ছি যে 4-5 বছর পর পর একটা জাতীয় নির্বাচন, কিন্তু এর ফলে যেটা হয় প্রত্যেকটা ক্যাম্পাসে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়, একটা অরাজকতার রাজত্ব কায়েম হয়, যার ভুক্তভোগী হয় একেবারে সাধারণ শিক্ষার্থী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা মানুষ যারা, তারাই। আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকারটা ফিরিয়ে দিতে হবে। এবং এই ফিরাইটা এমনি এমনি দেয় না, প্রশাসন কখনোই দেয় নাই। এর আগেও 28 বছর পর যখন ডাকসু নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনও প্রশাসন এমনি এমনি দেয় নাই। শিক্ষার্থীদের একটা দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে 19 সালে এসে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আমরাও সেই আন্দোলনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছি এবং আরো জোরদার আন্দোলন আমরা সংগঠিত করব এই ক্যাম্পাসেই। আমরা এই ডাকসু নির্বাচন, এই জাতীয় নির্বাচনের আগেই আমরা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা চাই। এটা শিক্ষার্থীদের প্রাণের দাবি, হাজারো শিক্ষার্থীদের প্রাণের দাবি। এবং এই যে এতগুলো স্বাভাবিক এবং খুবই বেসিক যে অধিকারগুলো শিক্ষার্থীদের পাওয়ার কথা, সেই অধিকারগুলো কিন্তু পাচ্ছে না একদম প্রশাসনের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার অভাবে। এবং আমরা যদি দেখি এই যে প্রক্টর এবং এই যে এখানকার যে প্রভোস্ট এবং অন্যান্য দায়িত্বশীল যে শিক্ষকরা আছেন, হাউস টিউটর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং অন্যান্যরা, তারা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই ক্ষমতাসীন আওয়ামী লীগের এবং ছাত্রলীগের দালালি করে বেড়ায় এবং তারা তাদের পক্ষে প্রতিনিয়ত মত উৎপাদন করে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা এক ফোঁটা চিন্তা ভাবনা করে না। আপনি খেয়াল করে দেখবেন কোন বিরোধী মত যদি ছাত্রলীগকে আঘাত করে, আওয়ামী লীগকে আঘাত করে, সেইখানে যখন একটা প্রক্টরের, একটা হল প্রভোস্টের অভিভাবকের দায়িত্ব পালন করার কথা, অভিভাবকের মতো একটা শিক্ষার্থীর খেয়াল রাখার কথা, সেইখানে সেই প্রক্টর নিজ হাতে ছাত্রলীগের হয়ে পুলিশের হাতে হলের শিক্ষার্থীদের সোপর্দ করে। এবং আমরা এটাও দেখছি যে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রাসঙ্গিক দাবিতে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে যে আন্দোলনগুলো সংগঠিত হয়, সেখানে যখন এই নিউ মার্কেট থানা, এই শাহবাগ থানার পুলিশরা এসে হস্তক্ষেপ করে, সেখানে আন্দোলন দমানোর জন্য গ্রেপ্তার করে, সেখানে লাঠিচার্জ করে, ছাত্রদের এবং সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করে, সেখানে কিন্তু আমরা দেখি যে এই প্রক্টরদের নীরব ভূমিকা, এবং সেটা বলে দেয় যে তারা এই উপর মহলের কথা ছাড়া বিন্দুমাত্র নড়ে না।